চলুন আজ ডুব দেওয়া যাক এক প্রত্নতাত্ত্বিক রহস্যের গভীরে, এমন এক জগতের খোঁজে যা হাজার হাজার বছর ধরে সময়ের গর্ভে একদম হারিয়ে গিয়েছিল। এই প্রশ্নটা ভাবলে কিন্তু মাথা ঘুরে যায়, তাই না? কি করে সম্ভব যে মিশর বা মেসোপটেমিয়া থেকেও বড় একটা সভ্যতা স্রেফ উধাও হয়ে গেল? চলুন এই অসাধারণ সভ্যতার উত্থান আর তার রহস্যময় পতনের গল্পটা এক এক করে উন্মোচন করা যাক। এই টাইম লাইনটার দিকে একবার তাকান। প্রায় ৩৩০০ বছরের একটা বিশাল ফাঁক, মানে একটা গোটা সভ্যতা যেন ভোজবাজির মতো উবে গিয়েছিল। ভাবা যায়, আলেকজান্ডার কানিংহাম যখন প্রথম এর একটা সিল খুঁজে পান, তখনও তিনি এর গুরুত্ব বোঝেননি। অবশেষে ১৯২১ সালে গিয়ে পৃথিবী জানতে পারে যে মাটির নিচে একটা আস্ত জগৎ ঘুমিয়ে আছে। তো চলুন এবার সরাসরি ঢুকে পড়া যাক এই সভ্যতার অন্দরমহলে, আর শুরু করা যাক তাদের সবচেয়ে অবাক করা কীর্তি দিয়ে, যা হলো তাদের নগর পরিকল্পনা। ব্যাপারটা শুনলে অবাক হতে হয়, তাই না? বিশ্বের প্রথম পরিকল্পিত শহর কিন্তু গ্রিস বা রোমে তৈরি হয়নি, হয়েছিল ৪,৫০০ বছর আগে এই সিন্ধু উপত্যকায়। তারা এমন এক সময়ে নিখুঁত শহরের পরিকল্পনা করেছিল যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় হয়তো গ্রামের ধারণাই ঠিকমতো গড়ে ওঠেনি। তাদের শহরের গঠন ছিল অবিশ্বাস্য রকম গোছানো। একদিকে উঁচু সুরক্ষিত একটা দুর্গ এলাকা, যেখানে হয়তো শাসকরা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেন, আর তার নিচে নিখুঁত জ্যামিতিক নকশায় মানে গ্রিড সিস্টেমে সাজানো সাধারণ মানুষের বসবাসের এলাকা। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয় হল তাদের ড্রেনেজ সিস্টেম। প্রতিটি বাড়ি থেকে বর্জ্য জল ঢাকার নর্দমা দিয়ে সোজা শহরের বাইরে চলে যেত। ভাবুন একবার, স্বাস্থ্য নিয়ে ওরা কতটা সচেতন ছিল। আচ্ছা, তাদের বাড়িঘর, রাস্তাঘাট এগুলো তারা বানাতো কি দিয়ে? এখানেই তো আসল চমকটা। তাদের মূল শক্তি ছিল আগুনে পোড়ানো ইট। যেখানে মিশর বা মেসোপটেমিয়ার মতো সভ্যতাগুলো মূলত রোদে শুকানো কাঁচা ইট ব্যবহার করত, সেখানে হরপ্পাররা বানাত জলরোধী, টেকসই আর একই আকারের পোড়া ইট। আর এই একটা জিনিসই তাদের তৈরি করা দালানগুলোকে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। মহেঞ্জোদারোর এই মহা স্নানাগারটা দেখুন। তাদের ইঞ্জিনিয়ারিংয়ের কি অসাধারণ একটা নিদর্শন। প্রাকৃতিক আলকাতরা দিয়ে এর মেঝেটাকে এমনভাবে জলরোধী করা হয়েছিল যে ৪,৫০০ বছর পরেও সেটা প্রায় একই রকম আছে। মনে করা হয় এটা কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। শহরগুলো তো না হয় বোঝা গেল অসাধারণ ছিল, কিন্তু প্রশ্ন হল, এত বড় বড় শহর চলত কিসের জোরে? এদের অর্থনীতিটা কেমন ছিল? চলুন এবার সেটাই দেখা যাক। যে কোনো বড় সভ্যতা গড়ে ওঠার পেছনে একটা মূল মন্ত্র কাজ করে, আর সেটা হলো কৃষি উদ্বৃত্ত। ব্যাপারটা খুব সোজা। গ্রামের কৃষকরা যখন নিজেদের প্রয়োজন মিটিয়েও শহরের বাকি সবার জন্য যথেষ্ট খাবার উৎপাদন করতে পারে, ঠিক তখনই শহরের কারিগর, ব্যবসায়ী বা শাসকরা নিশ্চিন্তে অন্য কাজে মন দিতে পারে। হরপ্পানরা এই অর্থনৈতিক সূত্রটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। তাদের অর্থনীতির ইঞ্জিনটা কিন্তু অনেকগুলো পার্টস দিয়ে তৈরি ছিল। একদিকে তারা গম আর যবের মতো ফসল ফলাত, আর তার সাথে ছিল এমন একটা জিনিস যা ইতিহাসে প্রথমবার তারাই শুরু করেছিল, তুলার চাষ। অন্যদিকে তারা তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরির প্রযুক্তি জানত। এর সাথে ছিল মৃৎপাত্র, পুঁতি আর কাপড়ের বিশাল উৎপাদন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল একটা নির্দিষ্ট মাপের বাটখারা, যা দিয়ে বিশাল এলাকা জুড়ে ব্যবসা বাণিজ্যে কোনো গরমিল হতো না। আর ভাববেন না যে ওরা শুধু নিজেদের এলাকাতেই সীমাবদ্ধ ছিল, একদমই না। ওদের বাণিজ্য চলত রীতিমতো আন্তর্জাতিক স্তরে। মেসোপটেমিয়া, পারস্য, এমনকি আফগানিস্তান পর্যন্ত তাদের নেটওয়ার্ক ছড়ানো ছিল। তারা সুতির কাপড়, সুন্দর পুঁতি আর হাতির দাঁতের জিনিস রপ্তানি করত, আর তার বদলে নিয়ে আসত টিন, রূপা আর লাপিস ল্যাজুলির মতো দামি জিনিস। এবার চলুন ইতিহাসের বড় বড় কথা থেকে একটু সরে এসে সেই সাধারণ মানুষগুলোর দিকে তাকাই। তাদের রেখে যাওয়া জিনিসপত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি কেমন ছিল তাদের জীবন। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় সবচেয়ে হতাশাজনক রহস্যটা কি জানেন? সেটা হলো তাদের লেখা। আমরা আজ পর্যন্ত তাদের লিপির পাঠোদ্ধার করতে পারিনি। তাই তাদের সংস্কৃতি, বিশ্বাস বা জীবনযাত্রা বোঝার জন্য আমাদের নির্ভর করতে হয় তাদের ব্যবহার করা জিনিসপত্রের ওপর। তাদের ফেলে যাওয়া জিনিসগুলো যেন এক একটা জীবন্ত গল্প।
এই যে পুরোহিত রাজা মূর্তিটা, এটা দেখলে মনে হয় তারা সাজসজ্জা আর ফ্যাশন নিয়ে বেশ ভাবত। আবার নৃত্যরতা বালিকা মূর্তিটা দেখে বোঝা যায় যে শিল্প, নাচ আর গয়নার প্রতি তাদের ভালোবাসা ছিল। আর পোড়ামাটির খেলনাগুলো, এগুলো প্রমাণ করে যে তারা একটা সমৃদ্ধ সমাজ ছিল, যেখানে শিশুদের আনন্দেরও মূল্য ছিল। আর তাদের সিলমোহরগুলো তো ব্যবসা আর সম্ভবত তাদের ধর্মীয় বিশ্বাসের পরিচয় বহন করে। এত কিছু জানার পর সেই প্রথম প্রশ্নটা আবার ফিরে আসে, এত উন্নত একটা সভ্যতা কোথায় হারিয়ে গেল? চলুন এবার সেই মূল রহস্যের দিকে ফেরা যাক। এত উন্নত নগর পরিকল্পনা, এত সমৃদ্ধ অর্থনীতি, এত পরিশীলিত একটি সংস্কৃতি, সবকিছু থাকা সত্ত্বেও তারা হারিয়ে গেল কেন? কি এমন ভুল হয়েছিল? চলুন সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা যাক। আসলে এর কোনো একটা মাত্র সহজ উত্তর নেই। বিজ্ঞানীরা অনেকগুলো সম্ভাবনার কথা বলেন। সবচেয়ে জোরালো তত্ত্বটা হলো জলবায়ু পরিবর্তন। হতে পারে মৌসুমী বায়ু দুর্বল হয়ে গিয়েছিল, যার ফলে খরা দেখা দেয়, অথবা জীবনদায়ী নদীগুলো তাদের গতিপথ বদলে ফেলেছিল, যা তাদের পুরো কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। এর সাথে হয়তো বিদেশের সাথে বাণিজ্য কমে যাওয়া আর অন্যান্য কারণও যোগ হয়েছিল। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এর পতন কোনো আকস্মিক ঘটনা ছিল না। মানে কোনো একদিন সকালে উঠে তারা দেখেনি যে সব শেষ। না, ব্যাপারটা তেমন সিনেমার মতো হয়নি। এটা ছিল শত শত বছর ধরে চলা একটা ধীর প্রক্রিয়া। শহরগুলো ধীরে ধীরে খালি হয়েছে, সভ্যতাটা একটু একটু করে গ্রামীণ জীবনে ফিরে গেছে এবং অবশেষে সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে। সিন্ধু উপত্যকার এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাস তার বুকে এখনও কত রহস্য লুকিয়ে রেখেছে। তাদের অপঠিত লিপি হয়তো একদিন আমাদের আরও অনেক অজানা কথা জানাবে। কিন্তু আপাতত এই প্রশ্নটাই ভাবনার